আপনাকে শিক্ষা দিতে। What? ডোন্ট শাউট। রাফ ড্রাইভ করছেন কেন? গাড়ি আমার, যেমন খুশি তেমন ড্রাইভ করব, তাতে আপনার কি? ঢাকা শহরটা মালিক কি আপনার বাবা যে যেমন খুশি তেমন ড্রাইভ করবেন? Do you know who is my father? আপনার আচরণ দেখে বুঝতে পারছি তিনি কে এবং কেমন লোক। দেখি আপনার ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স দেখা ড্রাইভার, আমি মালিক। ড্রাইভিং সিটে বসে যখন ড্রাইভ করছেন তখন আপনি ড্রাইভার। ভাড়া না খাটতে পারেন, চাকরি না করতে পারেন, অবশ্য আপনার মতো ড্রাইভার কেউ রাখবেও না। You shut up! এত কোমল হাতে ফাইটিং মানায় না। পুরুষের হাত দিয়ে তো অবশ্যই হয়। কার হাত ধরেছিস? ইউ বাস! ওদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো। আপনি মানে আপনি পরিচয়টা থানায় গিয়ে পাবেন। ওদেরকে নিয়ে চলো। বলছিলাম কি, আমি আর রাফ ড্রাইভ করব না। অপরাধ যে করেছেন তা বুঝতে পেরেছেন তো? জি 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 জি। ও আপনার কে? ও মানে আমার আমার আই এম সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ও বুঝেছি, আর বলতে হবে না। ওদেরকে ছেড়ে দাও, ভবিষ্যতে আর এই ধরনের অন্যায় করবেন না। হোয়াট? শাওন অ্যারেস্ট হয়েছে? শাওন কোথায়? হাজতে। যাকে হাজতে ঢুকিয়েছো জানো সে কার ছেলে? আপাতত প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে জেনে নেব। ইন্সপেক্টর, ওকে ছেড়ে দাও, নইলে তোমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন? চাকরি না মৃত্যুর? আপনাকে একটা কথা বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমার বাবাকে আমি জানি না। জন্মের পর থেকে আমি আমার মায়ের আশীর্বাদে ছায়ায় বড় হয়েছি। আমার মা আমাকে একটি কথাই শিখিয়েছেন যে জীবনে দায়িত্ব কর্তব্য পালনে কোনো কিছুকেই যেন ভয় না করি, নীতি ও আদর্শকে যেন কোনো লোভের কাছে বিসর্জন না দিই। অতএব বুঝতেই পারছেন ভয় জিনিসটা আমার অভিধানে নেই। সো ইউ ক্যান গো নাও। লোক ইন্সপেক্টর, তোমার নীতি আদর্শের দাম কত? যত টাকায় লাগে আমি কিনবো। বলো কত টাকা চাও? আমার মায়ের আশীর্বাদের মুকুট আমার মাথায়। আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আমার গায়ে যে পোশাকটা দেখছেন তা এত মূল্যবান যে আপনার সব টাকা দিয়েও তা কিনতে পারবেন না। তোমাদের মতো পোশাকধারীরা টাকার কাছে বিক্রি হয় না? কেউ কেউ হয়তো হয়, তা না হলে আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরা অসৎ লোকদের এত দাপট হবে কেন? যে ছেলেকে টাকার বিনিময়ে হাজত থেকে ছাড়িয়ে নিতে এসেছেন সে কিন্তু খুনের দায়ে অভিযুক্ত আসামি। আমার দায়িত্ব আইনের বিধি মোতাবেক তাকে কোর্টে চালান করে দেয়া। ইচ্ছে করলে শেষবারের মতো ছেলেকে দেখে যেতে পারেন। তুমি বারবার আমাকে অপমান করছো। বয়োজ্যেষ্ঠকে অপমান করার মতো শিক্ষা আমার মা আমাকে দেননি। আর আপনি আমার বাবার মতো, যদিও কখনো বাবাকে দেখিনি। আমি বিশ্বাস করব যে অপমান হতে আর কোনো লোভের পশ্চানে আপনি এখানে আসবেন না। আপনি এখন যেতে পারেন। শাওন, ভয় পেও না, তুমি আমার একমাত্র সন্তান। তোমার মুক্তির জন্য প্রয়োজন হলে আমি আমার সমস্ত সম্পত্তি উজাড় করে দেবো, তবু তোমাকে ছাড়িয়ে নেবই। কি বলছিস? লোকটা বারবার টাকার লোভ দেখাতে আসে। হ্যাঁ মা। খবরদার, টাকার কাছে কখনো বিক্রি হবি না। টাকাকে আমি ঘৃণা করি। মা, তুমি আমাকে দোয়া করো। মায়ের কাছ থেকে চেয়ে দোয়া নিতে হয় রে বাবা। আমি দোয়া করছি তোর জীবনের প্রথম কেসে তুই জয়ী হবি। পুলিশ ডিপার্টমেন্টে তোর সুনাম বাড়বে, গর্বে আমার বুকটা ভরে যাবে। মা, মাগো। হ্যাঁ বাবা। স্যার,
ইন্সপেক্টর শামীম বোধহয় খুব মা ভক্ত। এমনও তো হতে পারে মাকে দিয়ে আমরা শামীমকে বাধ্য করতে পারবো। কথাটা মন্দ বলনি। মায়ের ঠিকানাটা জোগাড় করো। হৃদয় ভরালে তুমি আলোয় আলোয়, অনেক স্বপ্ন দলে চোখের তলায়। হৃদয় ভরালে তুমি আলোয় আলোয়, অনেক স্বপ্ন দলে চোখের তলায়। সংসার পেতেছ, সেই জন্য বোধহয় অতীতটাকে অতীত করে রেখেছ। কি জন্য এসেছো বলো? তোমার ছেলে পুলিশ ইন্সপেক্টর শামীমের কাছে আমার একটা কেস আছে, তুমি বলে কেসটা খারিজ করে দেবে। ও, তুমি তাহলে সেই লোক? তোমার স্বামী কি করে জানি না, ছেলে সামান্য একজন ইন্সপেক্টর, খুব একটা ভালো অবস্থা আছে বলে মনে হয় না। আমার দাবিটা পূরণ হলে গুলশানে একটা বাড়ি করে দেবো। চুপ করো। তোমার টাকা যে কত মূল্যহীন তা এখনো বুঝতে পারছো না? টাকার প্রস্তাব নিয়ে তুমি ইন্সপেক্টর শামীমের কাছে গিয়েছিলে হাজতবন্দি সন্তানকে মুক্ত করতে, পেরেছো? আবার টাকার প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো ভিক্ষে চাইতে। তোমার সে টাকার মুখে থুতু দিয়ে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। গেট আউট, গেট আউট। টাকার বিনিময় না হোক, তোমার সন্তান শাওনের জন্য এই কাজটা করবে, এই বিশ্বাস নিয়ে আমি চলে যাচ্ছি। মনে রেখো, হয় শাওনের মুক্তি, না হয় শাওনের ফাঁসি। যেটা চাও তুমি সেটাই হবে, সেটাই হবে। হয় শাওনের মুক্তি, না হয় শাওনের ফাঁসি। হয় শাওনের মুক্তি, না হয় শাওনের ফাঁসি। যেটা চাও তুমি সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে। মা, মা ওই লোকটাকে আমাদের গলি দিয়ে বেরিয়ে যেতে দেখলাম। কোন লোকটা? ছেলের মুক্তির জন্য যে আমাকে ঘুষ দিতে চেয়েছিল। আমার ভয় হয়েছিল মা, টাকার লোভ দেখাতে ওই লোকটা আবার তোমার কাছে এসেছিল কিনা। না, ওরা বড় লোক, পারে না এমন কোনো কাজই নেই। মা, কাল মামলার তারিখ, আমি জয় হব তো মা? আমি কারো পরাজয় চাই না। সন্তানরা জয়ী হোক, সব মায়েরাই তো চায় রে বাবা। মা, ইওর অনার, ইন্সপেক্টর শামীম একজন তরুণ তাজা পুলিশ অফিসার। পুলিশ ডিপার্টমেন্টের তিনি এক গৌরব। আসামি শাওনের মুক্তির জন্য তার বাবা জামান সাহেব লক্ষ কোটি টাকা দিয়ে তাকে কিনতে চেয়েছিল, কিন্তু মায়ের আদর্শে গড়া ইন্সপেক্টর শামীম সেই টাকার লোভকে অস্বীকার করে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে চেয়েছে। মূল প্রসঙ্গে আসুন। আচ্ছা ইন্সপেক্টর শামীম, আপনি কি নিজের চোখে দেখেছেন যে ওই কাঠগড়ায় দাঁড়ানো আসামি শাওন চৌধুরী নিজের হাতে গুলি করে ওই তারা মিয়াকে হত্যা করেছে? জি দেখেছি। তার চেয়ে বড় কথা, সে অপরাধী না হলে পালাতে চেষ্টা করবে কেন? শুধু ঘটনার স্থান থেকে সে পালায়নি, দেশ থেকেও পালাতে চেয়েছিল। আমি বহু কৌশলে তাকে গ্রেফতার করেছি। খুন করার প্রাসঙ্গিক কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? সম্ভবত একটি মেয়ে। ইওর অনার, মেয়ে নিয়ে কোন্দল এবং তার জের হিসেবে হত্যা, রাহাজানি এমন ঘটনা এদেশে বিরল নয়। আসামি শাওন চৌধুরী বিত্তশালী বাবার সন্তান। সে এবং তার বাবা ভেবে নিয়েছিল যে টাকা দিয়ে এই খুনের অপরাধকে চাপা দেওয়া সম্ভব। সেই জন্যে ওই মেয়েটিকে পাবার জন্যে প্রতিপক্ষকে নির্বিবাদে গুলি করেছে।
তাই নয় কি? হ্যাঁ তাই। ইওর অনার, ইন্সপেক্টর শামীমের সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে একথা নিশ্চিতভাবে বলা যায় যে আসামি শাওন চৌধুরী তারামিয়ার একমাত্র হত্যাকারী। নো ইওর অনার, ইন্সপেক্টর শামীমের দেখাটা সত্যি হলেও বোঝাটা ভুল। ভুল? আপনি কি করে বলছেন যে ভুল? পিস্তলের বাটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটাও ছিল আসামি শাওন চৌধুরীর। আমিও স্বীকার করছি, পিস্তলের বাটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তা শাওনের, কিন্তু গুলি করা এবং ফিঙ্গারপ্রিন্ট পাওয়া একই কথা নয়। এমনও তো হতে পারে আত্মরক্ষার জন্য ধস্তাধস্তি করে সে ওদের কাছ থেকে পিস্তলটি হাতে নিয়েছিল। যে বুলেটে তারামিয়ার মৃত্যু হয়েছে সেই বুলেট শাওনের পিস্তল থেকে নির্গত নয়। এই আমি আমার রিপোর্ট পেশ করছি। তাহলে খুনিকে? ইয়েস ইওর অনার, যতক্ষণ পর্যন্ত সত্যিকারের খুনি কে প্রমাণ করা সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত আসামি শাওন চৌধুরীকে নির্দোষ বলা যাবে না। এবং আমি জানি আমার বিপক্ষের বিজ্ঞ উকিল সাহেবা তা প্রমাণে ব্যর্থ হবেন। ইওর অনার, এই রহস্যের জাল উদ্ঘাটন করতে আমি এক নাটকের সৃষ্টি করেছি। শাওন, তুমি আমার ছেলের মতো। আমি বিশ্বাস করি যে খুনের অভিযোগে তুমি অভিযুক্ত হয়েছো এই খুন তুমি করতে পারো না। আমি যেভাবেই হোক তোমাকে এই অভিযোগের দায় থেকে মুক্ত করবই। কিন্তু আমি জানতে চাই সেদিন কি ঘটেছিল। আপনি যেহেতু বলেছেন আমি আপনার ছেলের মতো, তাই আমিও বলছি আপনি আমার মা। আমার নিজের গর্ভধারিণী মাকে কখনো দেখিনি। একদল গুন্ডা আমাকে আক্রমণ করে পপিকে ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে গুন্ডা দলের একজনের পিস্তলের গুলিতে ওদের একজন গুলি খায়। ওদের ফেলে যাওয়া পিস্তল হাতে তুলে নিয়ে আহত লোকটির কাছে যেতেই লোকটি মারা যায়। এক পুলিশ অফিসার আমাদের পিছু নিতেই আমি পপিকে নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে আসি। বিশ্বাস করুন আমি খুনি নই, এখন আমি করিনি মা। পার্কের এই জায়গাটিতে সেদিন খুনটি হয়েছিল। এই পার্কই হলো ওদের আস্তানা, কাজেই ওদের ধরার জন্য আমরা এখানে জাল পাতবো। তোমাকে যা যা বলেছি সেভাবে অভিনয় করবে। আমি ছদ্মবেশী পুলিশদের নিয়ে আড়ালে ওত পেতে থাকবো। হ্যাঁ চলুন ম্যাডাম। আমাদের সেই সিজ। তাই তো সুন্দরী, তোমার নাগরকে ভালোভাবে ফাঁসিয়েছি। খুন করেছি আমি, আর ফাঁসিতে ঝুলবে তোমার নাগর। ওর জন্য অপেক্ষা করে লাভ নেই, আমার সাথে চলো। অর্ডার, অর্ডার, অর্ডার। আমি মহামান্য আদালতকে একটি অনুরোধ করছি, আমার নাটকের নায়ককে কোর্টে হাজির করা হোক। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনি তারামিয়াকে খুন করেছেন। না, মিথ্যে কথা, আমি খুন করিনি। খুন করে একটি অপরাধ করেছেন, মিথ্যে কথা বলে আরেকটি অপরাধ করবেন না। না, আমি খুন করিনি। ইওর অনার, অপরাধী যখন অপরাধ করে তখন সে তার নিজের অজান্তেই তার অপরাধের কোনো না কোনো চিহ্ন রেখে যায়, যার সূত্র ধরে সে ধরা পড়ে। কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিও ঠিক একই ভুল করেছিল, এবং সেই ভুলের মুহূর্তটি আমি ধরে রেখেছি এই টেপ রেকর্ডারে। নিন।
তোকে ভালোভাবে ফাঁসিয়েছি। খুন করেছি আমি, আর ফাঁসিতে ঝুলবে তোমার নাগর। এরপরও নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না যে তারা মিয়াকে আপনি খুন করেননি। হুম? হুজুর, আমি খুন করেছি। রাগের বসে নিজ হাতে আমি শামকে গুলি করি, সেই গুলিতে সে মারা যায়। আমাকে মাফ করে দিন হুজুর। তারা মিয়াকে খুন করার অপরাধে আসামি দবির মিয়াকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হলো এবং একই খুনের দায়ে অভিযুক্ত শাওন চৌধুরীকে বেকসুর খালাস দেয়া হলো। দ্য কোর্ট ইজ ওভার। নিজের ছেলেকে হারিয়ে দিয়ে অন্যের ছেলেকে আপনি ছেলের মর্যাদা দিলেন, এ ঋণ কখনো ভুলবো না। আজ মনে হচ্ছে আপনি যেন আমার মা। হ্যালো ইয়াং পুলিশ ইন্সপেক্টর, আজ আদালতে কার বিজয় হলো, আমার টাকার না তোমার নীতি আদর্শের? সেদিন থানায় বলেছিলাম তোমার নীতি আদর্শ আমি কিনবো, দাম বলো। তুমি অন্ধ দাম্ভিকতা নিয়ে বলেছিলে আমার মায়ের আশীর্বাদের মুকুট আমার মাথায় আছে, আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক। যে মা তার সন্তানের মাথায় আশীর্বাদের মুকুট পরেছিল, সেই মাকে আমি টাকার বিনিময়ে আদালতে সন্তানের বিপক্ষে দাঁড় করিয়ে তার মাথার মুকুটটি খুলে নিয়েছি। মিস্টার জামান চৌধুরী, আপনার এই বিজয় ক্ষণিকের, চিরস্থায়ী নয়। মামলায় আমার পরাজয় ক্ষণিকের। জীবনে যদি বেঁচে থাকি তাহলে আমি প্রমাণ করব আমার নীতি আদর্শের কোনো পরাজয় নেই। এ এক অপরাজয় শক্তি। এই শক্তি দিয়ে আমি আপনার অর্থ বৃত্তের দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেব। চলি। শামীম, আমার কথা শোন বাবা। মামলায় আমার পরাজয় হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। সত্য একদিন না একদিন বেরিয়ে আসতোই। দুঃখ শুধু যে হাতে আমার জয়ের জন্য আশীর্বাদ করেছিলে সে হাতে আমার পরাজয় নেমে এলো। দুঃখ শুধু যে টাকাকে তুমি ঘৃণা করতে, সেই টাকার কাছে তুমি আজ বিক্রি হয়ে গেলে মা। চলি। কোথায় যাচ্ছিস? টাকা সন্ধানে। কোমরটা বুঝি গেল। সরি সরি, কোথাও লাগেনি তো? শুধু সেরি বললে হবে না। জানেন আমি কে? কে আপনি? আমি দিনু বিশ্বাস, জামান চৌধুরীর খাস লোক। টেন্ডারের কাগজপত্র ড্রপ করতে যাচ্ছিলাম, দিলেন তো সব এলুমেলু করে। চলুন আমার সাথে। দিনু বাবু, আপনি খুব বিশ্বাসী, এই জন্য বোধহয় জামান চৌধুরী আপনাকে আদর করে দিনু বিশ্বাস বলেন। চৌধুরী সাহেব আদর করেন বেশি, কিন্তু টাকাটা দেন কম। আপনার বড়লোক হতে ইচ্ছে করে না? অবশ্যই করে। নিজের গাড়িতে চড়তে ইচ্ছে করে না? সাধ্য কোথায়? আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাকে আমি বড়লোক বানিয়ে দিতে পারবো। কি রকম? এই নিন, এটা আপনার। এত টাকা? সত্যি বলছেন? আরো পাবেন। কি করতে হবে? শুধু টেন্ডারের রেটটা বলে দেবেন। একে একে আমার স্বপ্ন সম্ভাবনা সকল দরজা খুলে যাচ্ছে। তুমি এক দারুণ অসম্ভবকে সম্ভব করেছো। বলো তুমি কি চাও, বলো কি চাও, বলো। শুধু তোমাকে। কন্ট্রাক্ট আমরা পাইনি কেন? মাসিদা এন্টারপ্রাইজ আমাদের চেয়ে 1 টাকা কম রেট দিয়েছে। কার এই মাসিরা এন্টারপ্রাইজ? আমি জামান চৌধুরী পতন চাই, পতন চাই। পরে খাও। মিতা, সামনে কি দেখছো? বোধহয় প্রেমিক প্রেমিকা। শত্রুর বংশধর, আর শত্রুকে ঘায়াল করতে হলে তার একটি একটি করে শিকড় কাটতে হয়, আর আমি তাই করব। কি বলছো? শোনো। ইন্সপেক্টর সাহেব, জি? আপনি ফোর্স পাঠিয়ে পপিকে থানায় ধরে নিয়ে এসেছেন কেন? না চৌধুরী সাহেব, পপি নামে কোনো মেয়ে থানায় আসেনি। তাছাড়া আমি তো কোনো ফোর্স পাঠাইনি। তাহলে ওরা কারা? পপি বা কোথায় গেল?
নিরাপদেই থাকবে। আমি কিছু বুঝতে পারছি না, এই ছলনার আশ্রয় নিয়ে আপনি কেন আমাকে এখানে আটকে রেখেছেন? আমি জামান চৌধুরীকে শিক্ষা দিতে চাই। তার সমস্ত দাম্ভিকতা ভেঙে আমি চুরমার করে দেব। যে আমার বুকে আগুন জ্বালিয়েছে তার ঘরের একটি একটি ইট আমি খুলে নেব। ও মিতা, তুমি এখানে থেকো আর ওর প্রতি নজর রেখো। ঠিক ওকে? আছে। আমাকে বন্দি করে রেখে তোমাদের কি লাভ? তুমি কি বিনা লাভে বিত্তশালী জামান চৌধুরীর বাড়িতে ঢুকেছো? জামান চৌধুরীর পাপ তোমাদের সবাইকে স্পর্শ করেছে। তার হিসেব তোমাদের প্রত্যেককে দিতে হবে। বিশ্বাস করো, আমার নিজের ভাগ্য সেখানে নিয়ে গিয়েছে। সেখানে উঠে তুমি তোমার ভাগ্যকে গড়েছো। একবারও কি তোমরা কেউ ভেবেছো তোমাদের ভাগ্য গড়তে গিয়ে অন্যের ভাগ্যকে ভেঙে চুরমার করে দিয়েছো? আজ যদি তোমার বোন এমন বিপদে পড়তো, তুমি এত নিষ্ঠুর হতে পারতে? আমার বোন হলে কি করতাম আমি জানি না, তবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কাজ উদ্ধার হবে তোমাকে এভাবেই থাকতে হবে। আমার মা, বাবা, ভাই বোন কেউ নেই। তুমি তুমি আমার ছোট বোন। ছোট বোন যখন বলেছো, তার মর্যাদা আমি অবশ্যই রাখবো। তোমার মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। বোন, আমার বোন। নিন। শাওনকে টেলিফোন করুন, আর আমি আপনাকে যেভাবে যেভাবে বলেছি ঠিক সেইভাবে কথা বলবেন, নইলে আমি আপনাকে সত্যি সত্যি পুলিশে ধরিয়ে দেব। হ্যালো, শাওন বলছি। আপনি দেরি না করে রেম্বো হোটেলের 10 নম্বর রুমে চলে আসুন। আপনার পপির সন্ধান পাবেন। আমি এক্ষুনি আসছি। আমি পাশের কামরায় আছি। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার শাওন। আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনি জানেন এই পপি আমার মেয়ে নয়। তাহলে আসল কথা কি জানেন? আপনার বাবাই আমাকে নকল বাবা সাজে বাড়ি পাঠিয়েছেন। কেন? উনি চান না একজন কুলুষিতা মেয়ে আপনার স্ত্রী হোক। টাকার লোভে আপনার বাবা একজন মহা বিত্তশালী লোকের কুৎসিত চরিত্রহীনা মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চান। বিশ্বাস না হলে আপনার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করুন। বলুন, পপি এখন কোথায় আছে? কক্সবাজারে এক নারী পাচারকারী দলের কাছে আপনার ড্যাডি তাকে বিক্রি করে দিয়েছে। না! আপনারা চারিদিকে ফোর্স পাঠিয়ে দিন, যেভাবে পারেন পপিকে খুঁজে বের করুন। কি ব্যাপার শাওন, পপির কোনো সংবাদ পেলে? সংবাদ? সংবাদ তো তোমার কাছে। তার মানে ছি ছি ড্যাড, তুমি এত নীচ, এত কুৎসিত মনের মানুষ তা আমি ভাবতেও পারিনি। আজ তোমাকে ড্যাডি বলে ডাকতো আমার ঘৃণা হচ্ছে। তোমার এসব কথার মানে বুঝতে পারছি না। বুঝতে না পারার মতো কোনো কিছু বাকি রেখেছো? আজ আমার কাছে আমার মায়ের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তোমার অর্থের প্রতি অন্ধ নেশার কারণে আমার মা সংসার করতে পারেনি, আর মা সম্পর্কে কোনো কিছু জানতেও দাওনি। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমি জানতে চাই পপি কোথায়? তুমি কেন তাকে নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছো? পপিকে আমি নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছি? হোয়াট ডু মিন? আই মিন ইউ আর রুট অফ অল এভিল। টাকার নেশা তোমাকে অমানুষ করে তুলেছে। তাই বাপ হয়ে আজ নিজের সন্তানের সুখ শান্তির কথা বিসর্জন দিয়ে নিজের পছন্দ করা বিত্তশালী লোকচিত মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো। আর এর একমাত্র উদ্দেশ্য হলো তুমি ওই বিত্তশালী লোকের সমস্ত সম্পত্তি গ্রাস করতে চাও। আর কত টাকা তোমার দরকার বলো? সারা জীবনে টাকার নেশায় ডুবে থাকতে গিয়ে নিশ্চয়ই তুমি আমার মাকে স্ত্রীর অধিকারকে বঞ্চিত করেছো। আজ আবার আমার পপিকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার নতুন খেলায় বেঁধেছো। তুমি আমার বাপের নামে কলঙ্ক। ড্যাড, টাকার নেশা আমাকে অমানুষ করলো,
তোমাকে স্নেহ মমতা দিয়ে মানুষ করার মতো পিতৃ স্নেহ এই মন থেকে আমি কখনো হারিয়ে যেতে দেইনি। ছোটবেলা থেকে তোমার জীবনে মায়ের স্নেহ ও মমতার অভাব ছিল বলে আমি নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তোমাকে লালন পালন করে বড় করেছি। আর আর সেই তুমি আজ আমাকে নারী পাচারকারীর অপবাদ দিচ্ছ। নিজের সন্তান হয়ে তুমি আমাকে যত অপবাদই দাও না কেন, তবু আমি বলবো পপিকে নারী পাচারকারীদের কাছে বিক্রি করার অভিযোগ মিথ্যে মিথ্যে মিথ্যে। মিতা, তুমি বাংলোতেই থেকো, আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আজই কিন্তু আমরা ঢাকায় চলে যাব। আজই চলে যাব? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভেতরে যাও, আমি আসছি। আচ্ছা। গুড আন্টি। হাই মিতা। হাই। কি ব্যাপার এলেন? তোমার তো আর দেখাই নেই। কি করে দেখবে? আঙ্কেল আমাকে একদম সহ্যই করতে পারে না। চলো আমরা গোপনে বিয়ে করে ফেলি, আঙ্কেল শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে। শোন, মিতা কিছুক্ষণের মধ্যে সে হাজির হবে। তোদেরকে যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ সম্পন্ন করবি। মিতা যেন কিছুতে বুঝতে না পারে এ আমারই পরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে মেরে ট্রেন থেকে ফেলে দিবি, তারপর মিতাকে জিম্মি করে তার বাবা শফিক সাহেবের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করবি। টাকার ভাগ হবে 50-50। ওকে। এই মিতা আসছে। এভরিবডি রেডি? হাই মিতা, হাই, কাম হিয়ার, কাম অন, কাম অন। হাই। Come on. Please sit down. You are so late, Mita. সরি। Please. থ্যাংক ইউ। এই যে মিস্টার, সিট ছাড়ুন। সিট ছাড়বো মানে? এই সিট আমাদের বুকিং করা। সিট তোমাদের নামে বুকিং করা, কিন্তু সিটে বসে যাবো আমরা। অতএব ভালোই ভালো সিটটা ছেড়ে দাও। যদি না ছাড়ি তাহলে ছাড়াবার ব্যবস্থা করতে বাধ্য হব। এই ধর। ওকে ছেড়ে দে, ছেড়ে বলছি। এই মিস্টার, চিৎকার করে কোনো লাভ হবে না। এখানে তোকে সাহায্য করার মতো কেউ নেই। আছে। কে তুই? আপাতত একজন সাধারণ যাত্রী। এখানে কেন এসেছিস? এতক্ষণ তোদের পাতানো খেলার নাটক দেখছিলাম, এবার তোদেরকে আমি সত্যিকারের নাটক দেখাবো। বল বল, তোদের ঝগড়া পাতানো খেলা কিনা? মিতাকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে 10 লাখ টাকা মুক্তিপণ আদায় করার ষড়যন্ত্র করেছিলি কিনা বল। করেছি। এবার বুঝতে পেরেছেন তো আপনার বন্ধুটি আপনার কতটা আপন? যেভাবে হোক মিতাকে উদ্ধার করেন। সে আমার একমাত্র মেয়ে, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমার প্রথম মেয়ে হারিয়ে যাওয়ার বেদনা আমি আমার এই মেয়েকে দিয়ে ভুলেছিলাম। একে যদি হারাতে হয় তাহলে আমার পক্ষে এই দুনিয়া বেঁচে থাকা সম্ভব নয়। ড্যাডি, ড্যাডি। মিতা, মা। মা, মা, মারে। দারোগা সাহেব, একে অ্যারেস্ট করুন। ওকে অ্যারেস্ট করছেন কেন? ড্যাডি, শামীম না থাকলে তোমার মিতাকে তুমি ফিরে পেতে না। ওই এলিন বদমাশটা আমাকে জিম্মি করে তোমার কাছ থেকে 10 লাখ টাকা আদায় করতে চেয়েছিল। দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন। এটা ওরও চাল হতে পারে, এমনও তো হতে পারে আরো বেশি টাকা আদায়ের জন্য মিতাকে উদ্ধার করার নাটক সাজিয়েছে। দারোগা সাহেব, টাকা আমার খুবই দরকার, তবে টাকা রোজগারের পথটা হবে একদম সৎ পথ। ওকে ছেড়ে দাও।
চলে খান সাহেব। আসি খান সাহেব। শোনো, আমিও সৎ পথে থেকে অধিক পরিশ্রম করে জীবনের প্রতিষ্ঠা লাভ করেছি। আমি সৎ, কর্মে নিষ্ঠাবান ও স্ট্রেট ফরওয়ার্ড লোক পছন্দ করি। স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যে যা করতে চাও করো, আমি তোমাকে সহযোগিতা করতে চাই। প্রয়োজন হলে আসবো। আসতে পারি? এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। বসো। আপনি ওকালতি না করে সেলাইয়ের কাজ করছেন কেন? ওকালতি ভালো লাগে না বাবা। কেন ভালো লাগে না? একসাথে বাদী বিবাদীকে খুশি করা যায় না বাবা। একজনকে কাছে পেলে অন্যজনকে হারাতে হয়। আমি মার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাছাড়া যে মা সন্তানকে ছেড়ে চলে যেতে পারে তার কথা মনে রেখেই বা লাভ কি? কিন্তু আপনাকে দেখার পর থেকে কেন জানি মার কথা বারবার মনে পড়ছে। তোমার তো মা নেই, ওনাকে দিয়ে তুমি মায়ের অভাব পূরণ করতে পারো। সত্যি আমার তো মা নেই। আমি যদি আপনাকে মা বলে ডাকি এতে আপনার কি কোনো আপত্তি থাকবে? আপত্তি থাকবে কেন? আমি তো তোমার মা ডাকবে, অবশ্যই ডাকবে। খালুজানকে দেখছি না যে? খালুজান মানে আপনার স্বামী। ওর কথা থাক। আপনার ছেলের সাথে আমি ঝগড়া মেটাতে এসেছি। ওকে একটিবার ডাকুন, আমি ওর সাথে ভাব করব। ও যে কোথায় আছে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না বাবা। এটা জামান চৌধুরীর কেনা জায়গা। কাল 11টার মধ্যে এই জায়গা খালি না করলে তোর লাশ এখানে পড়ে থাকবে। এটা জামান চৌধুরীর জায়গা নয়। বহুদিন ধরে এই জায়গা সে জোর দখলের চেষ্টা করছে। এই জায়গার মালিক আইনত আমি। প্রয়োজন হলে আমি তাকে অর্ধেকের দখল ছেড়ে দেব, কিন্তু এই জায়গা থেকে উঠতে পারবো না। জামান চৌধুরী পুরোটারই মালিক, অর্ধেক নেবে কেন? শোন, তোকে শেষবারের মতো বলে যাচ্ছি, কাল 11টার মধ্যে জায়গা খালি করে দিবি, নইলে তোর লাশ পড়ে যাবে। চল। ওদের সাথে আপনার কথায় বুঝলাম এই জায়গার অর্ধেকটা ছেড়ে দিতে আপনার আপত্তি নেই। আপনি অর্ধেকটা জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিন, বাকি অর্ধেকটা আপনারই থাকবে। কাল ওরা আসলে ওদের সাথে হিসেব নিকেশের বোঝাপড়াটা আমি করব। বাহ, ভেরি পাংচুয়াল। ঠিক 11টায় চলে এসেছো। কে তুই? দেখো ভাই, জামান চৌধুরী জমি দখল করতে এসে নিজেরা রক্তাক্ত হবে কেন? সামান্য কিছু টাকার বিনিময়ে রক্ত ঝরাতে এসেছো? ভাই, রক্তগুলো ব্লাড ব্যাংকে বিক্রি করলে মানুষের উপকার হতো, তাই না? ওদেরকে নিয়ে হাসপাতালে চলে যাও। যাও। জমির দলিল বন্ধক রেখে টাকা নেবে তা কি করে হয়? তোমাকে আমি বিশ্বাস করি। দলিল জমা দিয়ে টাকা নিতে হবে না। টাকার যা প্রয়োজন তা এমনি নিয়ে যাও। আমি কারো দয়া বা অনুগ্রহ চাই না। আপনার সহযোগিতা পেলে আমি খুশি হব। আর আমার ব্যাংক লোন স্যাংশন হলেই আমি টাকাটা ফেরত দেব। আপনার প্রজেক্টের এগেইনস্টে লোন স্যাংশন হয়ে গেছে। এবার আপনি কনস্ট্রাকশন শুরু করতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার আগেই আপনি ড্যাডির লোনের টাকা শোধ করতে এসেছেন কেন? হ্যাঁ, আমার কথাও তাই। তুমি টাকাটা আরো পরে দিলেও পারতে। বিপদের সময় আপনি আমাকে অকৃপণ সহযোগিতা দিয়েছেন।
তাছাড়া আপনি আমার পিতৃতুল্য লোক। আমার কনস্ট্রাকশন কাজ শুরুর আগে আপনার পায়ের ধুলো নিয়েই কাজটি শুরু করতে চাই। আল্লাহুম্মা। মাশিনা কম্পোর্ট ইন্ডাস্ট্রিজ, ধন্য ছেলে গর্বিতা মা। মা, তুমি আমাকে দোয়া করো মা। চাকরিটা হলে আমার খুব উপকার হবে। ঠিক আছে, আমি দেখব। আপনি আসুন। ঠিক আছে। ওকে। আপনি? হ্যাঁ, আমি কাগজে বিজ্ঞাপন দেখে আমি চিন্তা করে দেখেছি আমার চেয়ে ভালো অফিস সেক্রেটারি আপনার আর কেউ হতে পারে না। সুতরাং চাকরি আপনি না দিলেও আমি নিজেই নিয়ে নিলাম। বেতন নিতেও পারি। মিতা, আজ আমার জীবনের একটি স্বপ্ন, আর তা হলো ওই কোটিপতি ব্যবসায়ী জামান চৌধুরীর চেয়ে আমাকে অনেক অনেক বেশি টাকার মালিক হতে হবে। এই শহরে জামান চৌধুরী ছাড়া আরো অনেক কোটিপতি আছে, কিন্তু এই জামান চৌধুরীর চেয়ে বেশি টাকার মালিক হওয়ার স্বপ্ন কেন? এই জামান চৌধুরীর কারণেই আমি আমার মায়ের কাছ থেকে পর হয়ে গেছি। এর কারণটা কি জানতে পারি? সময় হলে সবই জানতে পারবে। তবে তোমার অকৃপণ সহযোগিতা পেলে আমি আমার এই স্বপ্নকে বাস্তব করে তুলতে পারবো। আমার সহযোগিতার সকল হাত তোমার জন্য বাড়িয়ে রেখেছি। ও হ্যাঁ, আমাদের কোম্পানির জন্য একজন ভালো ল অ্যাডভাইজার প্রয়োজন। এই নাও, তুমি আজই কার্ডে লেখা ঠিকানা অনুযায়ী ওই বাড়িতে যাবে। সেখানে শিলা নামে একজন অ্যাডভোকেট থাকেন। ওনার সাথে কি তোমার পরিচয় আছে? শুধু পরিচয় নয়, পরিচয় হচ্ছে অনেক বড় সম্পর্ক আমার সাথে, কারণ উনি আমার গর্ভধারিণী মা। তোমার মা? হ্যাঁ, জামান চৌধুরীর সাথে আমার দ্বন্দ্বের মূল কারণ মাকে নিয়েই। একদিন অর্থের লোভনীয় প্রস্তাব দিয়ে আদালতের এক মামলায় মাকে আমার বিরুদ্ধে দাঁড় করেছিলেন ওই জামান চৌধুরী। ওই মামলার পরাজয় আমার সম্ভাবনাময় জীবন এনে দেয় চরম গ্লানি। সেদিন জামান চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম, তার এই অর্থের অহংকার আমি দোনোর সাথে মিশে দিব। যত টাকা দিয়ে তিনি আমার মাকে কিনেছেন তার চেয়ে অনেক অনেক বেশি টাকা দিয়ে আমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে আনবই। এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি জামান চৌধুরীর চেয়ে অনেক ধনী হতে চাও। আর শোনো, তুমি মাকে কিছুতেই আমার পরিচয় দেবে না। আসতে পারি? এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আপনি মানে তুমি? আমি একটা কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা অফার দিতে এসেছি। কিসের অফার? কোম্পানির একজন ল অ্যাডভাইজার হিসেবে নিয়োগদানের অফার। কোম্পানির নাম কি? মা শিলা এন্টারপ্রাইজেস। মা শিলা এন্টারপ্রাইজেস। মালিকের নাম কি? মালিকের নাম মাকে কিছুতেই আমার পরিচয় দেবে না। মিস্টার জন। না, উনি চাকরি করবেন না। আমার ড্যাডির প্রচুর টাকা আছে, প্রয়োজন হলে আমি টাকা এনে দেবো। না বাবা, কারো দয়ার দান নিতে নেই। এটাকে দয়ার দান বলছেন কেন? বলুন ঋণ শোধ। তুমি তো আমাকে মা ডাকো, মায়ের ঋণ শোধ করা যায়? আমি চাকরি করব। কোথায় তোমাদের অফিস? অ্যাডভোকেট শিলার জন্য টাকা নিতে চাও? ইয়েস ড্যাড। উনি কি টাকা গ্রহণ করবেন? আমার সামনে ওনার একটা চাকরির অফার এসেছিল। আমি ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। আমি চাই না এই উপকারী মহিলা এই বয়সে চাকরি করুক। যদিও বলেছেন তিনি কারো দয়ার দান নেবেন না, তবু আমি অনুরোধ করলে হয়তো তিনি মেনে নেবেন। চেক সই করে দিলাম, টাকার অঙ্কটা বসিয়ে নিতে বলো। থ্যাংক ইউ ড্যাড। চলি। চলো। হ্যাঁ, চলো। জামান চৌধুরীর প্রাচুর্যের প্রাসাদ যত ভাঙবে আমার প্রাসাদ তত বেড়ে উঠবে। আমি তার পতন চাই। স্যার, ঋণের জন্য শিল্প ব্যাংক খেলাপি হিসেবে চিহ্নিত করে সংবাদপত্রে মামলা দায়েরের কথা ছাপিয়ে দিয়েছে। আমরা শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কি বলছেন? এই টেক্সটাইল মিল ঋণের দায় নিলাম হয়ে যাবে? জি স্যার।
শিখ ইন্ডাস্ট্রি হিসেবে শিল্প ব্যাংকের কাছে যে আবেদন করেছিলাম সেটার কি হলো? আমাদের আবেদন শিল্প ব্যাংক নাকচ করে দিয়েছে। আমরা যদি হেরে যাই তাহলে ব্যাংক তার টাকা রিকভারির জন্য টেক্সটাইল মিলসের মালিকানা সত্ত্ব নিলামে বিক্রি করতে বাধ্য হবে। চৌধুরী টেক্সটাইল মিলস আমি কিনবো। ইয়াহু! স্পিনিং মিল ইনস্টলেশনের সময় বাড়ি মর্টগেজ দেখে যে টাকা নিয়েছিলাম সুদে আসলে তা কত হয়েছে? প্রায় 5 কোটি। ও মাই গড, বাড়িটা তাহলে চলে যাবে। আপনারা? বড় সাহেব, এতকাল এতিমখানায় যে সাহায্য পেতাম তা 2-3 মাস যাবৎ বন্ধ। আমাদের কয়েক মাসের বেতনও বাকি। বর্তমানে আমরা খুব কষ্টে আছি। আপনি যদি দয়া না করেন তাহলে আমরা কেমন করে বাঁচবো? আপনি যদি দয়া না করেন স্কুলও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। আপনারা এখন ফিরে যান। ওয়ালাইকুম আসসালাম। জামান চৌধুরী বাড়ি ও অফিসের মালিক আমি হব। আমরা আদালতে সমন নিয়ে এসেছি বাড়িটি খালি করে সিল করে দেওয়ার জন্য। সুতরাং বাড়িটির দখল ছেড়ে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। একটা সময় আসবে এই টাকা তোমার কোনো কাজে লাগবে না। রাস্তার ভিখারির চেয়েও তুমি গরিব হয়ে যাবে। I hate you. আমার এক এক করে সবকিছু যখন হাতছাড়া হলো তখন আর এই বাড়িটা থাকবে কেন? আমি বাড়িটার দখল ছেড়ে দিলাম। নিন, আপনারা বাড়ির দখল বুঝে নিয়ে সিল করে দিন। আপনি ইচ্ছে করলে বাড়ির সকল আসবাবপত্র নিয়ে যেতে পারেন। নিজের মাথা গোজার এই আশ্রয়টুকু যখন হারালাম তখন আর আসবাবপত্র নিয়ে কি হবে? নিলামে বাড়িটি যিনি কিনবেন আসবাবপত্রগুলো সেই সৌভাগ্যবান ব্যক্তিটির জন্য আমার উপহার হিসেবে রেখে গেলাম। আসুন আপনারা, আসুন। হুজুর, আপনি আমাকে কিছু একটা কোন। আমরা এখন কই যামু, কই থাকবো? হুকুম করার মতো ক্ষমতা আমার এতদিন যে ছিল, আজ আর সেই ক্ষমতা আমার নেই। এতদিন তোমরা আমার সুখের সাথী হয়ে এই বাড়িতে ছিলে, আজ সেই বাড়ি ছেড়ে নিঃস্ব হয়ে আমি পথে এসে দাঁড়িয়েছি। তোমরা অন্য কোথাও কাজ খুঁজে নিও। তোমাদের জন্য কিছু করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করে দিও। স্যার, আমরা নিমখারাম হইতে পারব না। সুখের দিনে যেমন আপনার লগে আসিলাম, আজ দুঃখের দিনও আমরা আপনার লগেই থাকুম, আপনার লগেই থাকুম। এই হীরের আংটিটা রাখো, এটা বিক্রি করে কয়েক হাজার টাকা পাবে। সেই টাকা দিয়ে তোমরা একটা কিছু করে নিও। না না স্যার, ওইটা আমরা নিমু না। না না স্যার, এটা নেব না। এটা আপনার বিপদের দিনে কাজে লাগবো। ওঠো ওঠো ওঠো। আরে জামান চৌধুরী সাহেব, আমি ভুল কিছু দেখছি না তো? একদিন আদালতের বারান্দায় দাঁড়িয়ে গর্ব করে বলেছিলেন আপনার অর্থের প্রাচুর্য দিয়ে আমার মাথা থেকে আমার মায়ের আশীর্বাদের মুকুটটি খুলে নিয়েছেন। কিন্তু সেদিনে সে কোটিপতি জামান চৌধুরীর আজ একই অবস্থা। বিলাসবহুল লেটেস্ট মডেলের দামি গাড়ি ছাড়া এই শহরের রাস্তায় যিনি কখনো চলাচল করতেন না, আজ পায়ে হেঁটে তিনি রাস্তা পার হচ্ছেন। স্যাড, ভেরি স্যাড। যদি কিছু মনে না করেন, আমার গাড়িতে করে আপনাকে পৌঁছে দেই। নির্বোধ ইয়াং ম্যান, তুমি আমাকে বিদ্রুপ করছো, কিন্তু একটা কথা জেনে দেখো, আমি জামান চৌধুরী জীবনের কাছে কখনো হার মানিনি। একদিন রাস্তার থেকে কঠিন সংগ্রামের এক একটা সিঁড়ি বেয়ে আমি অর্থ আর প্রাচুর্য করায়ত্ত করেছি। আমি সাময়িকভাবে মুচকেছি, কিন্তু কখনো ভাঙবো না। জামান সাহেব, আপনার জীবনে ভাঙনের খেলা অনেক আগে থেকেই শুরু হয়েছে। এ খেলায় আপনি শুধু ভাঙতেই থাকবেন, আর কখনোই করতে পারবেন না। 3,50,00,000
4 কোটি। 4 কোটি 1, 4 কোটি 2, 5 কোটি। 5 কোটি 1, 5 কোটি 2, 5 কোটি 3, 5 কোটি। নিলাম ডাক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে মিস্টার শামীম চৌধুরী সর্বোচ্চ 5 কোটি টাকা ডাক তোলেন বিধায় নিলাম ডাক ব্যবস্থাপনা কমিটি ব্যাংক কর্তৃক মামলায় ডিক্রি পাওয়া বিশিষ্ট শিল্পপতি জামান চৌধুরীর বাড়িটি জনাব শামীম চৌধুরীর নামে বরাদ্দ দিল। কে তুমি? এবার চিনতে পেরেছো? তুমি? চিনতে যখন পেরেছো তখন চেনা লোকের সাথে যেতে তোমার আপত্তি থাকার কথা নয়। তার মানে? মানে সোজা, এখন তুমি আমার সাথে যাবে। না, এই জীবন থাকতে কোনোদিন না। তাহলে জোর করে নিতে হয়। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়, আপনি আমাকে বাঁচান, আপনি পায়ে ধরি। কি হয়েছে তোমার? একটা গুন্ডা আমাকে জোর করে ধরে নিয়ে যেতে চায়। বল আমার মেয়ে কোথায়? তুই নিশ্চয়ই জানিস। বল, নইলে তোকে পুলিশে দেব। রাহেলা, থানায় ফোন করো। আমাকে পুলিশে দেবেন না, বলছি। গোডাউনের মাল পাচারের মামলায় জেল খাটার অপমান সহ্য করতে না পেরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনার মেয়েকে চুরি করি। এই মেয়েটি হচ্ছে আপনার সেই মেয়ে। কি ব্যাপার বলুন তো? ওকে অ্যারেস্ট করুন, ও অপরাধী। অ্যারেস্ট হিম। চলো। মা, মা, বাবা, বাবা, আয় আমার বুকে আয়। আয় মা, আয় মা, মা গো, মা, মা গো, মা, আমাদের ছেড়ে আর কোনোদিন যাস নে মা। চিরদিনের জন্য না হোক, অন্তত এখনই আমাকে যেতে হবে মা। কোথায়? বাবা, তোমরা তোমরা আমার জন্মদাতা বাবা মা, কিন্তু আমার একজন আশ্রয়দাতা পিতা আছেন। আজ তিনি চরম বিপদের মুখে এসে দাঁড়িয়েছেন। যে ভদ্রলোক আমার মেয়েকে পিতৃ স্নেহ আর মমতা দিয়ে এতদিন আশ্রয় দিয়েছেন, আজ তার বিপদের সময় আমিও তোর সাথে তার পাশে গিয়ে দাঁড়াতে চাই। দয়া নেবার মতো মন মানসিকতা ওনার নেই, তবু যদি প্রয়োজন হয় তোমাকে অবশ্যই স্মরণ করব। চলি বাবা। আমার কাছে এসলে তোমাদের কাছে আমি ফিরে আসবো মা। স্যার, এই বাড়িটা তো এখন আপনার নয়, তবু আপনি কেন এখানে বারবার আসেন? এ বাড়ি যে আমার নয় তা আমি জানি, তবু এসেছি আমার ছেলে মেয়ের খোঁজে। তারা যদি কোনো সময় এখানে আসে। বাবা, বাবা। পপি, পপি, তুই এতদিন কোথায় ছিলিস মা? আমি শহরের সব কটা থানাতে তোর খোঁজ করেছি, কিন্তু কোথাও তোর খোঁজ পেলাম না। আজ আমি সবকিছু হারিয়ে পথে বসেছি। তোকে ফিরে পেয়ে আমি আমার সব হারানোর দুঃখ ভুলে থাকতে পারবো মা। আপনাকে এভাবে পথে বসানোর জন্য একজনই দায়ী। কে সে? শামীম নামের এক তরুণ ব্যবসায়ী, যে একসময় পুলিশ ইন্সপেক্টর হিসেবে চাকরি করত। সে একজনকে আমার নকল বাবা সাজিয়ে নকল পুলিশ এনে আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এক হোটেল রুমে আটকে রেখেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আমার উপরে কেন সে প্রতিশোধ নিতে চায়?
কেন নিতে চায় জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি যে সে আপনার টাকার আধিপত্যকে ধ্বংস করতে চায়, আর আর তারই ষড়যন্ত্রে আপনি একে একে সবকিছু হারিয়ে আজ পথে বসেছেন বাবা। আজ আপনি পথে বসলেও আমি আপনাকে পথে থাকতে দেব না বাবা, কারণ একদিন প্রীতি স্নেহে আমাকে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন। আজ মেয়ে হিসেবে আমারও কর্তব্য বাবাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া। নিজের বাড়ি? হ্যাঁ, আমি নিজেও জানতাম না আমার বাবা মা আছেন। আজ আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। ফিরে পেয়েছো? কে তোমার বাবা? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক শফিক খান। শফিক খান? সে তো আমার বন্ধু। তুমি তুমি শফিকের মেয়ে? চলুন বাবা আপনার বন্ধুর কাছে। না না, আমি আপনার অর্থ আর বৃত্তের দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেব। যে আমাকে ধ্বংস করতে চায় আমিও তাকে ধ্বংস না করে ছাড়বো না। একজনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, তার মানে খুন। আর খুন করতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। সর্বস্ব হারিয়ে আজ আমি পথে দাঁড়িয়েছি। এই শেষ সম্বল নিয়ে আমি তোমার কাছে এলাম। আমাকে যে নিঃস্ব করেছে, পথে নামিয়েছে, আমি সেই শত্রুকে জীবিত নয় মৃত লাশ হিসেবে দেখতে চাই। আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করা হবে। তোর জন্য আমরা আমাকে এক সাথীকে হারাইছি, আজ তোরে কে বাঁচাইবো বল? পপি, পপি, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমিও তোমাকে সারা দেশে খুঁজে বেরিয়েছি, তুমি কোথায় ছিলে? আমাকে ষড়যন্ত্র করে এক হোটেলে বন্দি করে রেখেছিল, আর এই ষড়যন্ত্রের নায়ক হলো শামীম নামের এক তরুণ ব্যবসায়ী, যে একসময় পুলিশ ইন্সপেক্টর পদে চাকরি করত। সবকিছু কেড়ে নিয়ে সে আজ তোমাকেও তোমার বাবাকে পথে নামিয়েছে। সত্যি বলছো তুমি? আমার ড্যাডি কোথায়? তিনিও শামীমের সাথে বোঝাপড়া করতে গেছেন। শুধু আমার ড্যাডি নয়, আমিও তোমাকে ছাড়বো না। আমাদের পথে নামানোর প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। কি বলতে চাও? একটা অসৎ সন্তানকে পেটে ধরেছো, লজ্জা করে না? ডাকো তার বাপকে, আমি জিজ্ঞেস করি কি করে এমন কুসন্তান সে জন্ম দিয়েছে। কি করেছে সে? কি করেনি সে? কি করেনি? আমাকে সর্বশান্ত করে পথে নামিয়েছে, আমার প্রাচুর্য কেড়ে দিয়েছে, আমার আভিজাত থেকে পঙ্গু করে আমাকে বানিয়েছে পথের ভিখারি। যে আমার এত বড় সর্বনাশ করেছে তাকেও আমি দুনিয়ার থেকে সরিয়ে দেব। দাঁড়াও, সন্তানের মৃতদেহ নিয়ে একা আমি কাঁদবো কেন?
তোমাকেও কাঁদতে হবে। আমি কাঁদবো কেন? কাঁদবে এই জন্য যে শামীম কেবল একা আমার নয়, তোমারও সন্তান। কি বললে? শামীম? শামীম আমার সন্তান? হ্যাঁ, তোমার বাড়ি থেকে যখন অভিমানে চলে এসেছিলাম, শামীম তখন আমার গর্বে ছিল। ওর জন্মের পর তোমার কুৎসিত চেহারাটা ওকে দেখতে দেইনি। আমার পরিচয় তাকে বড় করেছি। তুমি কি ভেবেছ আমি নতুন করে সংসার পেতেছি? না, তোমাদের মতো অর্থলোভী তোদের চেহারা আমার জানা আছে, তাই এই সংসার করার লোভ আমার আর হয়নি। বাবা হয়ে ছেলেকে খুন করার জন্য গুন্ডা ভাড়া করেছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমার সন্তানকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে। আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি কেন আপনি বুকে পেতে নিয়েছেন? কি আপনি? আমি কে সেই পরিচয় বলতে পারবে তোমার মা? জানো জান, বুকে গুলি লেগেছে। ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচান। হ্যাঁ ডাক্তার সাহেব, যেভাবে হোক আমার বাবাকে বাঁচাতেই হবে। প্লিজ আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ঠিক আছে, ঠিক আছে। সিস্টার, পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে আসুন। এই জরুরি ইঞ্জেকশন
ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। যান, তাড়াতাড়ি যান। আমি যাচ্ছি মা। ইউ স্কাউন্ড্রেল, তুই একদিন আমাকে মিথ্যে খুনের মামলা আসামি করেছিলি। আজ তোর সাথে হবে আমার বোঝাপড়ার শেষ দিন। হ্যাঁ! আমার বিত্তশালী পিতাকে সর্বশান্ত করে তুই পথে নামিয়েছিস। আজ দুনিয়াতে তুই থাকবি না তো আমি থাকবো। ভাইয়া, তুমি আমাকে কেন মারছো? যেখানে তোর জীবন বাঁচবে না সেখানে তোর বাবার জীবন বাঁচাতে চাস কিভাবে? হাই! কি হলো, ইঞ্জেকশন আর রক্ত এনেছেন? আজ আমি ওকে জেলে শেষ করে ফেলবো। আমার সামনে থেকে সরে যাও মা। আজ আমি ওর জানাজা পড়িয়ে ছাড়বো। এমন কথা বলতে তোর বুক কাঁপলো না? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জানাজা পড়াতে চাস? কেন তো ভাই এভাবে রক্তের খেলায় মেতে উঠেছিস? ও আমার ভাই হতে পারে না, ও আমার শত্রু। শত্রুকে শেষ করে ফেলতে হয় মা। না রে, ও শত্রু নয়, ও তোর ভাই, তোর আপন ছোট ভাই। আর আমাকে যে এতদিন মা বলে ডেকেছিস, আসলে আমি তোর মা। এতদিন বলনি কেন মা? কেন বলিনি সেই কথা পরে বলবো। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তোদের বাবার জীবন বাঁচা, অনেক রক্তের প্রয়োজন। আমার ড্যাডির কি হয়েছে? আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে বাবা নিজের বুকে গুলি খেয়েছে। না না, আমার ড্যাডিকে মরতে দেব না। যত রক্ত লাগে আমি দেব। চলো মা, চল স্বামী। রক্তের ব্যবস্থা করেছেন? ডাক্তার সাহেব, যত রক্ত লাগে আমার শরীর থেকে দিন, তবু আমার ড্যাডিকে বাঁচাতে হবে। আপনার শরীর থেকে কিভাবে রক্ত নেব? আপনি নিজেও তো রক্তাক্ত। আপনি আমার রক্ত নিন ডাক্তার সাহেব। বাবাকে বাঁচাতে যদি শরীরে সব রক্ত লাগে আমি দিতে রাজি। তাছাড়া একজন সন্তান হয়ে পিতার প্রতি যে অবিচার আমি করেছি, আজ আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার তো এক অবস্থা। অবস্থা যাই হোক ডাক্তার সাহেব, আপনি আমার রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। দেরি হলে বাবাকে বাঁচানো যাবে না। হ্যাঁ ডক্টর, প্লিজ হারি আপ, প্লিজ। চলুন ডাক্তার সাহেব, চলো। হে আল্লাহ, আমি জ্ঞান হওয়ার পর থেকে না বুঝে আমার ড্যাডিকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমার ড্যাডি মৃত্যুর সাথে লড়াই করছে। জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে আমার ড্যাডির জীবন ভিক্ষা চাইছি। তুমি তার জীবন ফিরিয়ে দাও আল্লাহ, বিনিময়ে তুমি আমার জীবন নিয়ে নাও। ভাইয়া, ভাইয়া তুমি ভেঙে পড়ো না, ধৈর্য ধরো প্লিজ। বাবার প্রতি তুমি আমি দুজনে না বুঝে অনেক অবিচার করেছি। এসো আজ আমরা দু ভাই মিলে যেভাবে হোক বাবাকে বাঁচিয়ে আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করি ভাইয়া।
ডাক্তার সাহেব, আই এম সরি মিসেস শিলা, অনেক চেষ্টা করে আপনার স্বামীর জন্য আমরা কিছু করতে পারলাম না। না ডাক্তার সাহেব, না, ওকে আমি মরতে দেব না। ওগো, তুমি মরতে পারো না। চেয়ে দেখো, তোমার দুই ছেলে এসেছে, চেয়ে দেখো, তোমার ছেলেরা এসেছে, চেয়ে দেখো, তুমি মরতে পারো না। বাবা, চেয়ে দেখো। ড্যাড, কথা বলো ড্যাড, কথা বলো ড্যাড, কথা বলো। শোন শামীম, শিগগির ডাক্তারকে ডাক, শিগগির ডাক্তারকে ডাক। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। ডাক্তার সাহেব, ও বেঁচে আছে। আশ্চর্য, এতদিন শুনেছি মানুষ আজরায়েলের কাছ থেকে তার স্বজনকে ছিনিয়ে আনতে পারে যদি তার উপর আল্লাহ সদয় থাকেন। আপনি ভাগ্যবতী, আপনি আপনার স্বামীকে ফিরিয়ে এনেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিসেস শিলা, থ্যাংক ইউ। ওগো, দেখো, তোমার দুই ছেলে শাওন আর শামীম। বাবা, বাবা,